রজার এবং ক্যারোলিন তাদের 5 বাচ্চা নিয়ে নতুন জীবনের শুরুটা যেন নতুন স্বপ্নের মতো ছিল। প্যারন পরিবার কিনে নিয়েছিল রোড আইল্যান্ডের এক নির্জন প্রান্তরে বিশাল এক জমি। 100 বছরের পুরনো এক বাড়ি, যার চারপাশে ঘন জঙ্গল আর শুকিয়ে যাওয়া পুরনো গাছের সারি। বাড়ির পাশে এক ঝিল, যেখানে কয়েকশো বছরের পুরনো এক মৃত গাছ এমনভাবে দাঁড়িয়ে আছে যেন বছরের পর বছর ধরে কোনো রহস্য পাহারা দিয়ে যাচ্ছে। বাড়িতে ওঠার পর থেকেই প্রতিনিয়ত গভীর রাত 3:07 ঘড়ির কাঁটা বন্ধ হয়ে যেত। শুরু হয়ে যেত অজানা কান্নার আওয়াজ। প্রথম দেখায় বাড়িটি নিরীহ মনে হলেও এর প্রতিটি ইট আর কাঠের ফ্রেম যেন শতাব্দীর ইতিহাস বয়ে এনেছে। গ্রামের লোকজন বলে এই বাড়ি আর এই জমি এক সময় ছিল শয়তানের আশ্রয়স্থল। এখানে অনেক পরিবার এসেছিল, কিন্তু কেউই দীর্ঘদিন টিকতে পারেনি। রাতের বেলা জঙ্গলের ভেতর থেকে শোনা যেত অজানা ফিসফাস আর চিৎকার, যা বাতাসে মিশে গিয়ে পুরো পরিবেশটাকে আরও ভয়ঙ্কর করে তুলত। তবে এইসব গল্প প্যারন পরিবারের কাছে নিছক কুসংস্কার, কিন্তু তারা জানত না এই জমিতে 100 বছর আগের এক পৈশাচিক ঘটনা ঘটে গিয়েছিল। এই বাড়ির এক অভিশপ্ত অধ্যায়, দি কনজিউরিং। নামটা কখনো না কখনো তো শুনেছেন নিশ্চয়ই। 2013 সালে মুক্তি পেয়েছিল সত্য ঘটনা অবলম্বনে 1971 সালের আমেরিকান হ্যারিসভিল শহরের এক অভিশপ্ত বাড়ির ঘটনা। তাছাড়া আমি ইমন বলছিলাম সিনেহল থেকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছে। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। এবং আজ আমরা এই ভয়ের ইতিহাস উন্মোচন করব, যেখানে বাস্তব আর দুঃস্বপ্ন এক হয়ে গেছে। আজকে না হয় আলোর দিকেই তাকিয়ে থাকুন, কারণ আজকের গল্প অন্ধকারেই লেখা। সাল 1968। এড এবং লরেন, তারা দুজন স্বামী স্ত্রী। পেশায় তারা ডিমোনোলজিস্ট অথবা প্যারানর্মাল রিসার্চার। এ অবধি তাদের জীবনে প্যারানর্মাল ঘটনা অগণিত। প্রথমত, তারা প্যারানর্মাল বিষয়গুলো ভালোভাবে ইনভেস্টিগেট করে। যথাযথ প্রমাণ সংগ্রহের পর সেই বিষয়গুলো তারা চার্চের কাছে জানায়। পরবর্তীতে চার্চ থেকে অনুমোদন পাওয়ার পর ভুক্তভোগীর ওপর এক্সরসিজম করা হয়। ঠিক এইভাবেই তাদের কাজগুলো চলে। পরবর্তীতে 1971 সালে গিয়ে তারা প্যারন পরিবারের কিনে নেওয়া সেই অভিশপ্ত বাড়ির রহস্য উন্মোচন করে। ঘটনার সূত্রপাত হ্যারিসভিল, রোড আইল্যান্ডে। 1971 সালের জানুয়ারিতে রজার এবং ক্যারোলিন প্যারন তাদের 5 মেয়েকে নিয়ে সেই পুরনো বাড়িটি কেনে। বিশাল 200 একরের জমি। বাড়িটা সব মিলিয়ে সব দিক দিয়েই ঠিক আছে। চাষাবাদের জন্য জমি, ফার্ম হাউস, বার্ন এবং তার সাথে একটা ঝিল। রজার এবং ক্যারোলিনের 5 জন মেয়ে সন্তান: অ্যান্ড্রিয়া, ন্যান্সি, ক্রিস্টিন, সিন্ডি এবং এপ্রিল। তাছাড়া তাদের প্রিয় পোষা কুকুরের নাম হচ্ছে স্যাডি। যেদিন তারা ঘর শিফট করে সেদিন সেই বাড়িতে কুকুরটা কেন যেন প্রবেশ করতে চাচ্ছিল না। তাকে জোর করে টানা সত্ত্বেও সে ভেতরে যাবে না। সবাই মিলে নতুন বাড়িতে সব কিছু গোছগাছ করছিল। ফ্যামিলির সবচেয়ে ছোট সদস্য এপ্রিল ঝিলপাড়ে গাছের নিচে একটা মিউজিক টয় খুঁজে পায়, যার মধ্যে রয়েছে একটা আয়না। অন্যান্য মেয়েরা বাড়িতে হাইড অ্যান্ড ক্ল্যাপ খেলছে। খেলার সময় একটা নির্দিষ্ট জায়গায় পাইন বোর্ড ভেঙে যায়। রজার এসে বিষয়টা দেখলে তার কাছে মনে হয় এর ভেতরে হয়তোবা স্টোর রুম রয়েছে। পাইন বোর্ডটা ভাঙতে নিচে একটা সিঁড়ি দেখা যায়। মাকড়সার জাল দিয়ে জায়গাটা আবৃষ্ট। নিচে গেলে দেখা যায় এটা বাড়ির বেসমেন্ট। প্রায় অনেক বছর ধরেই বন্ধ। তারা ভেবেছিল বাড়িটা ছোট, তবে তাদের ধারণার বাইরে এই বাড়িটা প্রচণ্ড বড়। তাই রজার ভেবে নেয় কালকের দিনটায় বাড়িটা সম্পূর্ণ ভালোভাবে দেখা যাবে। তবে তাদের মাথায় একটা প্রশ্ন, এই জায়গাটা কেন বন্ধ করে রাখা হয়েছে? সেদিন রাতে তাদের পোষা কুকুর স্যাডি বাড়ির বাইরে থেকে প্রচণ্ড ঘেউ ঘেউ করছে। তারা আপ্রাণ চেষ্টা করার পরেও কুকুরটাকে ঘরের ভেতরে ঢোকাতে পারেনি। ক্যারোলিন কুকুরটাকে নিয়ে অনেক চিন্তা করছিল। রজার জানায় সে আগে থেকেই কুকুরটাকে চেইন দিয়ে বেঁধে রেখেছে, বাইরে থাকলে কোনো সমস্যা হবে না। পরের দিন সকালবেলা ক্যারোলিন ঘুম থেকে উঠলে তার পায়ের মধ্যে আঘাতের চিহ্ন দেখতে পায়। ঘুম থেকে উঠে নিচে গেলে দেখা যায় বেসমেন্টের দরজার সেখানে আলো চলছে। বেসমেন্টের মধ্যে রজার আলোর ব্যবস্থা করে। দেখা যায় বেসমেন্টের মধ্যে অনেক আসবাবপত্র রয়েছে।
এমনকি একটা পুরনো পিয়ানো পড়ে রয়েছে। রজার কিছু পুরনো অ্যান্টিক খুঁজছিল। এর কারণ হচ্ছে এগুলো বিক্রি করে সে কিছুটা টাকা পাবে। কিচেনে কাজ করার সময় ক্যারোলিন এপ্রিলকে বলে যে স্যাডিকে খুঁজে বের করতে, তাকে খাবার দিবে। হঠাৎ করেই বাহির থেকে এপ্রিলের চিৎকারের শব্দ শুনতে পেলে রজার এবং ক্যারোলিন গিয়ে সেখানে পৌঁছায়। দেখা যায় তাদের প্রিয় পোষা কুকুর স্যাডিকে তাদের বাড়ির পাশে কেউ মেরে ফেলে রেখেছে। অন্যদিকে প্যারানর্মাল রিসার্চার এডের বাড়িতে একজন সাংবাদিক আসে। সাংবাদিক এসেছে এডের অভিশপ্ত জিনিসের কালেকশন দেখার জন্য। এটা নিয়ে সে একটা প্রতিবেদন তৈরি করবে। এড জানায় এই রুমের মধ্যে যা কিছুই রয়েছে সব কিছুই অভিশপ্ত, সে যেন কোনো কিছুতে হাত না দেয়। তাছাড়া মাসে একবার এই রুমটাতে একজন প্রিস্ট এসে সম্পূর্ণ রুমটাকে শুদ্ধিকরণ করে, না হয় তাদের পরিবারের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সাংবাদিক জানায় তার এখানে আসার আসল কারণ, সে এখানে এসেছে অ্যানাবেল ডল দেখার জন্য। এডের মুখে জানা যায় অ্যানাবেল ডল হচ্ছে একটা মাধ্যম, এর ভেতরে এক পৈশাচিক আত্মা ভর করে। এডের একমাত্র মেয়ে জুডি এসে সেখানে তাদের কথোপকথন শুনছিল। এডের কাছে ধরা পড়ে গেলে এড তাকে জানায়, তোমাকে কতবার বলেছি এই রুমে না আসতে, এখানে কখনো আসবে না। অন্যদিকে রাতের এখন 3:07। ঘড়ির কাঁটা বন্ধ হয়ে গেছে। রজার বাদে বাড়ির সবাই ঘুমাচ্ছে। ক্রিস্টিনের পা হঠাৎ করে কে যেন টান দিয়ে বসে। ক্রিস্টিন মনে করে তার বোন ন্যান্সি হয়তোবা এই কাজটা করেছে। তাছাড়া রুম থেকে এক পচা গলা মাংসের গন্ধ বেরোচ্ছে। নিচে থেকে রজার কারো দরজায় টোকা দেওয়ার শব্দ শুনতে পায়। চেক করে আসে, কিছু দেখা যায় না। বাচ্চাদের দেখতে গেলে সিঁড়িতে অ্যান্ড্রিয়া দাঁড়িয়ে আছে। কি গভীর রাত, এখনও ঘুমাওনি কেন? সিন্ডি কি করছে? সিন্ডির আসলে ঘুমের মধ্যে হাঁটার রোগ রয়েছে, তবে আজ কেন যেন সে আলমারিতে গিয়ে ঘুমের মধ্যেই মাথা ঠোকরাচ্ছে। এমনটা করতে আগে কখনো দেখা যায়নি। ক্যারোলিনের শরীরে আজ নতুন করে আরেকটা দাগ দেখা যায়। রজারের বিষয়টা নজরে পড়তে সে জানায়, তোমার স্কিন ডক্টর দেখানো উচিত। তাছাড়া আজ রজারের কিছু কাজের উদ্দেশ্যে শহরে যেতে হবে, কয়েকদিনের ব্যাপার স্যাপার। রেডি হয়ে ঘর থেকে বেরোলে আকাশ থেকে এক কবুতর তার পায়ের সামনে এসে পড়ে। সেদিন এপ্রিল তার রুমে বসে খেলছিল, কার সাথে যেন সে কথা বলছে। ক্যারোলিন তাকে জিজ্ঞাসা করার পর সে জানায় সে ররি নামক এক ছেলের সাথে খেলছে। এপ্রিল বলছিল, মা তুমি কি দেখবে তাকে? এপ্রিল তার মাকে কুড়িয়ে পাওয়া সেই মিউজিক টয়টা দেখায় এবং তাকে বলে বক্স থেকে মিউজিক বন্ধ হয়ে গেলে আয়নার মধ্যে তার পেছনে সে ররিকে দেখতে পাবে। তার কথা অনুযায়ী কাজটা করলে দেখা যায় ক্যারোলিন সেখানে কিছুই দেখতে পায় না। তবে এপ্রিল সেখানে তার মায়ের কাছে হাইড অ্যান্ড ক্ল্যাপ খেলার জন্য জেদ ধরেছে। খেলতে খেলতে ক্যারোলিন সিন্ডির রুমে গিয়ে পৌঁছায়। এপ্রিলকে ক্ল্যাপ করতে বললে আলমারির ভেতর থেকে দুটো হাত বেরিয়ে ক্ল্যাপ করে। এখন ক্যারোলিন যখন আলমারির ভেতরে চেক করতে যায় সেখানে কাউকেই দেখতে পায় না। এপ্রিল সেখানে চলে আসলে সে জানায় সে তো অ্যান্ড্রিয়া এবং ন্যান্সির রুমে ছিল। বিষয়টা খুবই ভাবনীয়। রজার সেদিন রাতে আসতে না আসতেই তাকে আবার কল করা হয়। কলটা কেটে রজার জানায় তার 2 সপ্তাহের জন্য ফ্লোরিডা যেতে হবে, সেখানে প্রচুর কাজ রয়েছে। রাতে সবাই ঘুমিয়ে পড়েছে। সময় ঠিক 3:07। আবারও ঘড়িটা সেই সময়ই বন্ধ হয়ে যায়। সিন্ডি তার রুমে গভীর ঘুমে রয়েছে। সেদিনকার রাতের মতো আজও তার পা কে যেন টেনে ধরেছে। সিন্ডি আবারও ক্রিস্টিনকে এর জন্য দায়ী করে। আবার ঘুমাতে গেলে এবার তার পা ধরে অনেক জোরে টান দেয়। এবার সিন্ডি বেশ নড়াচড়া দিয়ে ঘুম থেকে উঠে পড়ে। ভয়ার্থ অবস্থায় খাটের নিচটা চেক করে। কাঠের দরজা খুলতেই যেমন ক্যাচ ক্যাচ একটা শব্দ হয়, তেমনই শব্দ। কেউ হয়তোবা রুমে প্রবেশ করেছে। সিন্ডি দরজার পেছনে কোনো এক অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখে। ক্রিস্টিনকে ডাক দিয়ে সেখানে সে কান্না করছে এবং বলছে দরজার ওপারে কি যেন রয়েছে। ক্রিস্টিন চলে যায় দরজার পেছনে কি আছে দেখার জন্য। গিয়ে দেখে সেখানে কিছুই নেই। হঠাৎ করে দরজাটা সজোরে বন্ধ হয়ে যায় এবং সিন্ডি জোরে চিৎকার দিয়ে বসে। রজার এসে সিন্ডিকে শান্ত করার চেষ্টা করলে সেখানে সে কেঁদেই যাচ্ছে। তারা সবাই বলছিল হয়তোবা সে কোনো বাজে স্বপ্ন দেখেছে। বিষয়টাতে সিন্ডি একেবারে একমত নয়। সে কান্না করে করে তাকে বলছিল সে আমার পা টান দিয়ে ধরেছে, এমনকি সে আমাকে হুমকিও দিয়েছে আমার সম্পূর্ণ পরিবারকে সে মেরে ফেলবে। এমনভাবে প্রায় 2 সপ্তাহের কাছাকাছি হয়ে গেছে। রজার বাড়িতে নেই। একদিন রাতে ক্যারোলিন আয়না দেখছে তার সম্পূর্ণ শরীরে সেই দাগ দিয়ে ভরে গেছে। পেছন থেকে হঠাৎ করে কারো হাঁটার শব্দ শুনতে পায়। ক্যারোলিন আড়ি পেতে দরজার সামনে দাঁড়িয়ে আছে, শোনার জন্য কোথা থেকে শব্দটা হচ্ছে।
ঠিক হঠাৎ করে বাড়ির যত ফটো ফ্রেম দেয়ালে টানানো ছিল সবগুলো পড়ে যায় এবং একটা বাচ্চার হাসি শোনা যায়। নিচতলা থেকে ঘড়ির ঘন্টা বাজে। চেক করলে দেখা যায় বেসমেন্টের দরজা নিজে নিজেই খুলে গেছে। লাইটটা জ্বালিয়ে সিঁড়ির নিচে যেতে লাগলো। ক্যারোলিনের নিচে যাওয়ার সাহস নেই। উপরে থেকে দাঁড়িয়েই জোরে চিৎকার করে বলছিল, নিচে যেই আছো দরজা কিন্তু আটকিয়ে দিচ্ছি। এই বলে রুম থেকে বেরোতে গেলে দরজা এতটা জোরে লেগে যায় যে সে বাড়ি খেয়ে একেবারে নিচে গিয়ে পৌঁছায়। বেসমেন্টের একটা কোণা থেকে কে যেন একটা বল ছুঁড়ে ফেলল। ভয়ে ক্যারোলিন সিঁড়ির উপরে গিয়ে পৌঁছায়। একটা ছোট মেয়ের মুচকি হাসি শোনা গেল। লাইটটা অটোমেটিক ব্লাস্ট হয়ে যায়। ভয়ার্ত অবস্থায় দেয়াশলাই বের করে একটা কাঠি জ্বালিয়ে সে খুঁজছিল এখানে কি আছে। প্রথম কাঠিটা নিভে যায়। আরেকটা কাঠি জ্বালালেই ক্যারোলিন দরজায় সজোরে বাড়ি দিয়েই যাচ্ছে, কিন্তু তার এই আত্মচিৎকার কেউই শুনতে পাচ্ছে না। সবগুলো মেয়েরাই ঘুমাচ্ছে। হঠাৎ করে অ্যান্ড্রিয়ার ঘুম ভেঙে যায়। উঠে দেখে সিন্ডি আবারও আলমারির মধ্যে মাথা ঠুকরাচ্ছে। অ্যান্ড্রিয়া সিন্ডিকে তার বিছানায় শুইয়ে দেয় এবং পেছন থেকে আলমারির ভেতর থেকে একটা শব্দ আসছে। হঠাৎ করেই সিন্ডির ঘুম ভেঙে যায়। কেন যেন আলমারির উপরে তাকিয়ে আছে। অ্যান্ড্রিয়া ভয়ার্থ অবস্থায় উপরে তাকাতেই এক অবয়বকে দেখতে পায় এবং সেই অবয়ব অ্যান্ড্রিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে। রজার তার কাজ শেষে আজ বাড়ি ফিরছে। বাড়ি থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়। দৌড়ে গিয়ে সে বাড়িতে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে রজার বিষয়টা সামলে নেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ক্যারোলিন এর সমাধান খোঁজার জন্য এদিকে ওদিকে ছোটাছুটি করতে থাকে। এরপর সে খোঁজ পায় এড এবং লরেইন নামক দুজন প্যারানর্মাল রিসার্চারের। তাদের খোঁজ পেয়ে সে চলে যায় ইউনিভার্সিটিতে। একদিন এড এবং লরেইন তাদেরই একটা সলভ করা পুরনো কেস নিয়ে কথা বলছে। ঘটনাটা হচ্ছে একজন ক্যানাডিয়ান ফার্মারের। তার ভাষা ছিল ফ্রেঞ্চ। লোকটা একেবারে নিম্ন পড়ালেখার, বেশি একটা পড়ালেখা করেনি। লোকটা যখন পজেসড হয় এরপর অলৌকিকভাবে ফ্লুয়েন্টলি ল্যাটিন ভাষায় কথা বলা শুরু করে। পজেশনের এক পর্যায়ে লোকটার পেটের মধ্যে উল্টো ক্রস দেখা যায়, যেটা কিনা শয়তানকে চিহ্নিত করে। স্টুডেন্টদেরকে সেখানে জানানো হয় অতিপ্রাকৃত শক্তি 3টা স্টেজ পর্যন্ত কাবু করে থাকে। প্রথমত ইনফেস্টেশনের উদাহরণ হচ্ছে দরজা আপনা আপনি খোলা এবং বন্ধ হওয়া, অদ্ভুত শব্দ, অদ্ভুত গন্ধ কিংবা কোনো অদৃশ্য উপস্থিতির অনুভূতি। তারপর অপারেশন। এই স্টেজে অতিপ্রাকৃত শক্তি মানুষকে শারীরিক অথবা মানসিকভাবে নিপীড়ন করা শুরু করে। এবং থার্ড স্টেজ হচ্ছে পজেশন, মানে সেই ব্যক্তির ওপর ভর করা। তাদের সম্পূর্ণ লেকচার ক্যারোলিন মনোযোগ সহকারে শুনছিল। ক্যারোলিন এক ছেলের মাধ্যমে তাদের সাথে গিয়ে পরিচয় হয়। বলছিল, আমার ঘরে কিছুদিন যাবৎ সমস্যা হচ্ছে, আপনারা যদি আমার বাড়িতে আসতেন অনেক উপকৃত হতাম। প্রথমত এড সেখানে ব্যস্ততা দেখায়। সেখান থেকে তারা চলে যেতে লাগছিল। ক্যারোলিন বলছিল, আমার ঘরে 5টা মেয়ে সন্তান রয়েছে, তারা অনেক ভয়ার্থ অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে তাদের ওপর আক্রমণ হতে পারে। আপনারও তো একটা মেয়ে সন্তান রয়েছে, তাদের দিকে তাকিয়েও যদি একটু সাহায্য করতেন। তারপরেও এড তাকে ইগনোর করে চলে যেতে লাগছিল। কিন্তু ক্যারোলিনের চোখ দেখে লরেন বুঝে যায় এই মহিলাটা অনেক অসহায়। সেই মুহূর্তে লরেনের কথায় এড রাজি হয়ে যায় তাদের বাড়িতে যাওয়ার জন্য। তবে তারা জানায় তারা আগামীকাল আসবে। দরজায় এসে টোকা দিল লরেন। বাইরে থেকে আরে আরে কি জন দেখছে ঘরের ভেতরে। ক্যারোলিন এসে তাদেরকে ওয়েলকাম জানায়। লরেন এমনকি রজারের দিকেও সন্দেহের চোখ নিয়ে তাকিয়ে আছে। ক্যারোলিন জানায় তারা আপাতত নিচতলায় সবাই একসাথেই থাকে। তাছাড়া বাইরে প্রচণ্ড ঠান্ডা। রুমে হিটার চালু করলেও ঘরটা কেন যেন প্রচণ্ড ঠান্ডাই থাকে এবং রাতের সময় পুরোটা বাড়িতে মাংস পচা গন্ধ ছড়িয়ে পড়ে। তাছাড়া লরেন পুরো বাড়িটার মধ্যে কিছু না কিছুর উপস্থিতি টের পাচ্ছিল। সে সব কিছুই খতিয়ে দেখছিল। রজারের মুখ থেকে শোনা যায় প্রতিদিন রাতে তাদের বাড়ির চারপাশে অনেকগুলো পাখি আসে, কিন্তু ভোরবেলা সেই পাখিগুলো তাদের গার্ডেনের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকে। তাছাড়া বাড়ির প্রত্যেকটা ঘড়ি ভোর 3:07 আটকে যায়। লরেন তাদের বেসমেন্ট দেখতে চায়। তাকে সেখানে নিয়ে গেলে তার চোখ বন্ধ করলে কোনো কিছুর অনুভব করার চেষ্টা করছে। তার কানে অনেক মানুষের চিৎকার এবং আর্তনাদের শব্দ শুনতে পায়।
আসলে লরেনের কিছু আধ্যাত্মিক শক্তি রয়েছে, যার মাধ্যমে সে অতিপ্রাকৃত শক্তি অনুভব করতে পারে। এড ক্যারোলিনকে তার শরীরের এই দাগের ব্যাপারে জিজ্ঞাসা করে। ক্যারোলিন জানায় তার শরীরে হয়তোবা আয়রনের কমতি রয়েছে। এড তাদেরকে জিজ্ঞাসা করে এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও কেন তারা এই বাড়িটা ত্যাগ করেনি। রজার জানায় তাদের সম্পূর্ণ টাকা দিয়ে তারা বাড়িটা কিনে ফেলেছে। তাছাড়া আপাতত থাকার জন্য তাদের 7 জনকে কেই বা আশ্রয় দিবে, এই কারণেই তারা এই বাড়িটা ছাড়তে পারেনি। তাছাড়া তাদের সাথে এড কথা বলছে এবং তাদের কথাগুলো রেকর্ড করছিল, যাতে করে সে চার্চের কাছ থেকে অনুমতি পায় এই বাড়িতে এক্সোরসিজম করার জন্য। অন্যদিকে লরেন বাড়ির সবচেয়ে ছোট মেয়ে এপ্রিলের সাথে কথা বলছিল। লরেন ক্যারোলিনের কাছ থেকে শুনতে পেয়েছিল এপ্রিল নাকি কার সাথে কথা বলে, তাই সেই বিষয়ে লরেন এপ্রিলকে জিজ্ঞাসা করছিল। সে তার বন্ধুর সাথে পরিচয় হতে চায়। এপ্রিল জানায় তার নাম ররি, সবসময় উদাস থাকে। বাড়িতে যদি কেউ প্রবেশ করে সে পালিয়ে যায়। লরেন বলছিল সে তার সাথে দেখা করতে চায়। এপ্রিল তার হাতে সেই মিউজিক টয়টা ধরিয়ে দেয় এবং তাকে জানায় সে যদি তার সাথে দেখা করতে চায় তাহলে এই বক্সের চাবিটা ঘোরাতে হবে এবং আয়নার মধ্যে তার পেছনেই সে তাকে দেখতে পাবে। তার কথা মতো কাজটা করলে দেখা যায় আয়নার মধ্যে জানালার পেছনে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। পেছনে তাকাতেই কেউ নেই। লরেন এখন চলে যায় বাড়ির পাশে সেই ঝিল পারে। হঠাৎ পেছন থেকে রশির কড়কড় শব্দ শোনা যাচ্ছে। পেছন ফিরে তাকাতেই সে দেখতে পায় গাছের মধ্যে এক নারীর ঝুলন্ত দেহ। এখন সবকিছুর পরিপ্রেক্ষিতেই লরেন এবং এড জানায় তাদের বাড়িটাতে এক্সোরসিজম করতে হবে। কথাটা শুনতেই ক্যারোলিন ভয় পেয়ে যায়। ক্যারোলিন জানায় তারা এই বাড়িতে থাকবে না, কিন্তু এডের ভাষ্য মতে তারা যদি এই বাড়িটা ত্যাগ করে তাও সে তাদের পিছু ছাড়বে না, কেননা সে তাদের পরিবারের সাথে একেবারে সংযুক্ত হয়ে গেছে। ক্যারোলিন বলছিল সে মানে কার কথা বলছেন। তার উত্তরে লরেন তাদের বাড়িতে এসে যা যা উইটনেস করেছে সম্পূর্ণ ঘটনা তাদের খুলে বলে। আসলে এড এবং লরেন যখন এই বাড়িতে পা রাখে ঠিক সেই মুহূর্ত থেকে এখন অবধি তারা এক কালো শক্তির প্রভাব লক্ষ্য করেছে। তাছাড়া আশ্চর্যের বিষয় হচ্ছে তারা শুধুমাত্র একজন নয়, বরং একের অধিক। ক্যারোলিন এবং রজার এখন সমাধানের পথ খুঁজতে চাইলে সেখানে তাদেরকে জানানো হয় সর্বপ্রথম এক্সোরসিজমের জন্য চার্চ থেকে অনুমতি লাগবে এবং অনুমতি পাওয়ার জন্য তাদের আগে যথাযথ প্রমাণ সংগ্রহ করতে হবে। তাছাড়া এড রজারকে জিজ্ঞাসা করছিল তাদের সমস্ত বাচ্চাদের কি ব্যাপটিজম হয়েছে। রজার জানায় তারা এইসবে বিশ্বাস করে না, কিন্তু এড তাদেরকে সতর্কবার্তা দিয়ে যায় যে এখনও সময় থাকতে তারা যেন শুধরে যায়। কথা শেষে এড এবং লরেন তাদের বাড়িতে চলে যায়। লরেনের মেয়ে জুডিকে তার দাদি 2টো লকেট দিয়েছে। একটা লকেটের মধ্যে এড এবং লরেনের ছবি দেওয়া, আরেকটাতে জুডির লকেটটা তার মা লরেনকে সে দিয়ে দেয়। ঘরে বসে এড ক্যারোলিনের সাথে নেওয়া সাক্ষাৎকারের রেকর্ডিংটা শুনছিল। আশ্চর্যের বিষয়ে ক্যারোলিনের কোনো কণ্ঠ শোনা যায়নি, সেখানে শুধু এডের কণ্ঠই শোনা যাচ্ছে। তাছাড়া এইখানে রিভিল হয় গল্পের আসল ঘটনা। ক্যারোলিন এবং রজারের কেনা সেই ফার্ম হাউসটাকে নিয়ে প্রচণ্ড রিসার্চ করে এবং সেখানে লরেন অনেক তথ্য খুঁজে পায়। ফার্ম হাউসটা তৈরি হয়েছিল 1863 সালে এবং এই বাড়ির আসল মালিক হচ্ছে জেটসন শারম্যান নামক এক ব্যক্তি। সেই ব্যক্তি স্যালেম শহরের এক মহিলাকে বিয়ে করে নিয়ে আসে, তার নাম বাথশিবা। আপনারা যদি আমার চ্যানেলে এর আগে দ্য উইচ মুভির এক্সপ্লেনেশন দেখে থাকেন, সেখানে আমি স্যালেম শহরের ঘটনা তুলে ধরেছিলাম। তাছাড়া শর্টকাটে বলি, সেই শহরে ডাইনি বিদ্যার প্রচলন অনেক বেশি ছিল এবং বাথশিবা হচ্ছে সেই স্যালেম শহর থেকেই এসেছে এবং সে কালো জাদুর চর্চা করে থাকত। বিয়ের পর বাথশিবার একটা সন্তান হয়, তখন তার বয়স ছিল মাত্র 7 দিন। কাজ শেষে জেটসন বাড়িতে ফিরে আসলে দেখতে পায় বাথশিবা তার নিজের সন্তানকেই বলি দিয়ে ফেলেছে। বাথশিবা বুঝে গিয়েছিল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাই সে শয়তানের কাছে তার আত্মা বিক্রি করে দেয় এবং বাড়ির পাশে থাকা ঝিলের কাছে গিয়ে গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে এবং সেই জমিটাকে অভিশাপ দিয়ে যায়, যার পরবর্তীতে এই বাড়িতে যেই বসবাস করতে আসতো তারাই বাথশিবার শিকার হতো এবং নিজেদের প্রাণ হারাতো। বাথশিবা যখন আত্মহত্যা করেছিল তখন সময় ছিল গভীর রাত 3:07 এবং এই কারণেই বাড়ির সবগুলো ঘড়ি 3:07 থেমে থাকত। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে সেই বাড়িটা পরবর্তীতে ওয়াকার ফ্যামিলি কিনে ফেলেছিল, যেখানে শুধু মা এবং একটা ছোট ছেলে থাকত।
ছোট ছেলেটার নাম ছিল ররি। ররি একদিন জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যায় না এবং সেই শোকে শোকে ররির মা সেই বাড়িতে আত্মহত্যা করে। তাছাড়া আরেকটা মেয়ে শিশু নাকি সেই ঝিল পাড়ে ডুবে মারা গিয়েছিল। কথার এক পর্যায়ে হঠাৎ করে সেই সাক্ষাৎকারের রেকর্ডিংটা চালু হয়ে যায়। তবে এবার রেকর্ডিং থেকে অজানা কান্নার শব্দ শোনা যাচ্ছে। ঘড়ির টাইম লক্ষ্য করলে দেখা যায় 3:07। এড এবং লরিনের কাছে এতটুকু ক্লিয়ার হয়ে গেছে তাদের ফ্যামিলি অনেক ভয়াবহ বিপদের মধ্যে রয়েছে। তাই সকাল সকাল তারা আর বেশি দেরি করল না। এড এবং লরিন তাদের সাথে একজন পুলিশ অফিসার এবং তাদেরই এক কর্মীকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। অফিসারের নাম হচ্ছে ব্র্যাড এবং তাদের সহকর্মীর নাম হচ্ছে ড্রিউ। বাড়িতে গিয়ে প্রত্যেকটা রুমের মধ্যে মাইক্রোফোন এবং ক্যামেরা ফিট করে রাখে তারা এখানে এসেছে যথাযথ প্রমাণ সংগ্রহ করতে এবং চার্চের কাছে এই প্রমাণগুলো জমা দিলে তারা এক্সোরসিজমের পারমিশন পেয়ে যাবে। তাছাড়া তারা ঝিল পাড়ে পুরনো গাছের সামনে একটা মোশন ক্যামেরা ফিট করে। তাছাড়া সম্পূর্ণ বাড়িতে তারা হোলি ক্রস রেখে দেয়, এতে করে অতিপ্রাকৃত শক্তি যেন খেপে যায়। রাত প্রায় ঘনিয়ে এসেছে এবং শুরু হয়ে যায় বেসমেন্টের দরজা হালকা করে নড়াচড়া করা, যেটা কিনা এড নিজ চোখে দেখছিল। মাইক্রোফোন হাতে নিয়ে এড এবং লরেন বেসমেন্টে গিয়ে পৌঁছায়। হঠাৎ করে লরেনের শরীরটা কেন যেন একটু ভার হয়ে আসছিল। তাছাড়া এড বলেই যাচ্ছিল, যদি তুমি এখানে থেকে থাকো কোনো কিছু দিয়ে ইশারা দাও। অনেকক্ষণ কেটে গেছে কিন্তু কোনো ঘটনাই ঘটছে না, তাই বেসমেন্ট থেকে উঠে আসতে লাগছিল। হঠাৎ করে সজোরে দরজাটা বন্ধ হয়ে যায়, যেটা কিনা নিজে নিজেই হয়ে গেছে। পরদিন সকালবেলা তারা সবাই একসাথে মিলে ব্রেকফাস্ট করে। প্যারন পরিবার কিছুটা শান্তি অনুভব করছিল। তারা সবাই এখানে মূলত আরও কিছু দিনের জন্য থাকবে। লরেন বাইরে কিছু কাপড় শুকাতে দিয়েছিল, সেগুলো আনতে গেলে শুরু হয়ে যায় প্রচণ্ড জোরে বাতাস বয়ে যাওয়া। কাপড়ের মধ্যে এক ছায়ামূর্তি দেখতে পায়। কাপড়টা সোজা ক্যারোলিনের রুমের জানালা অবধি গিয়ে পৌঁছালো এবং জানালার সামনে এক অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখে লরেন। ক্যারোলিন তার বিছানায় ঘুমাচ্ছে। হঠাৎ করে দেখা যায় তার হাতের ওপর কারো হাতের ছাপ। তৎক্ষণাৎ সেই অবয়ব ক্যারোলিনের মুখের ওপর রক্ত বমি করে। ক্যারোলিন সেখানে অনেক জোরে চিৎকার দিয়ে বসে। তার চিৎকারের শব্দ শুধু লরেনই শুনতে পায় এবং তৎক্ষণাৎ তাকে চেক করার জন্য সে চলে যায়। তার শরীরের অবস্থা জিজ্ঞাসা করলে ক্যারোলিন জানায় তার এইমাত্র শুধুই কেন যেন বমি হচ্ছে। অন্যদিকে রজার এডের কাছে গিয়ে তাকে ধন্যবাদ প্রকাশ করে, কেননা তাদের ফ্যামিলিকে তারা আপ্রাণভাবে সাহায্য করে যাচ্ছে। এড এর উত্তরে জানায় এই ধন্যবাদ তার জন্য নয়, এই ধন্যবাদটা লরেনের জন্য, কেননা সে অতিপ্রাকৃত শক্তি যাই অনুভব করতে পারে এই সবের সমস্ত কিছুই তার উপর অনেক বাজেভাবে প্রভাব ফেলে। কয়েক মাস আগে তারা অন্য একটা কেস নিয়ে কাজ করছিল। তখন ক্যারোলিন সেই ভিকটিমের মধ্যে এমন এক অবয়বকে দেখতে পেয়েছিল যা কিনা তাকে ভেতর থেকে কাঁপিয়ে তুলেছিল। এরপর টানা 3 দিন যাবৎ সে খাওয়া দাওয়া ঘুম সব কিছু বাদ দিয়ে দিয়েছিল এবং এই কারণেই এড চায় না লরেন এই কাজের মধ্যে থাকুক। তবে আপনাদের মেয়েদের কথা চিন্তা করে সে এখানে এসেছে। রাতের বেলা পুলিশ অফিসার কিচেন রুমে চা বানাচ্ছিল। হঠাৎ বাহির থেকে কোনো শব্দ পেলে তা সে চেক করার জন্য চলে যায়। বাইরে গিয়ে দেখতে পায় কিছুই নেই। ভেতরে আসলে শুনতে পায় এক মহিলার কণ্ঠ। সে শুনছিল, দেখো আমাকে সে কি করতে বাধ্য করেছে। সেই অজানা কণ্ঠ বারবার এই এক কথাই বলে যাচ্ছে। কণ্ঠটা ভেসে আসছে লন্ড্রি রুম থেকে। রুমটাতে গেলেই হঠাৎ করে নার্সের মতো দেখতে এক অবয়ব তার উপর চিৎকার দিয়ে বসে। ব্র্যাডের চিৎকার শুনতে পেয়ে তারা সবাই গিয়ে সেখানে পৌঁছায়। অন্যদিকে সিন্ডি ঘুমের মধ্যে আবারও হাঁটা শুরু করে। তারা তার পিছু করতে থাকে। সে যাচ্ছিল ওপর তলায়। হাঁটতে হাঁটতে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। ড্রিউ তার অডিও সেটআপ রুমে গেলে সেখানে গিয়ে হেডফোনে সেই রুমের মাইক্রোফোনে শুনতে পায় সিন্ডির সাথে রুমে আরেকজন রয়েছে, যে কিনা তাকে লুকাতে বলছিল। সেই রুমের দরজা খুললে দেখা যায় জানালা বন্ধ, সবকিছুই বন্ধ, কিন্তু সিন্ডি রুমের মধ্যে নেই। তাড়াহুড়ো করে এড ইউভি লাইট নিয়ে আসে। রুমের লাইট বন্ধ করে সিন্ডির পায়ের ছাপ দেখছিল। পায়ের ছাপগুলো আলমারি অবধি দেখা যায়। আলমারির মধ্যে সিন্ডিকে দেখা যায় না। কাঠের পার্টিশনে নক করলে একটা জায়গা থেকে আওয়াজ পাচ্ছে।
পার্টিশন ভাঙতেই সেখানে একটা গুপ্ত জায়গা দেখা যায় এবং সেখানেই সিন্ডিকে খুঁজে পায়। লরেন সেই জায়গাটার মধ্যে প্রবেশ করে। সেখানটাতে একটা রশি দেখতে পায়। রশিটা টান দিতেই সে এটা বুঝতে পারে যে এটা ফাঁসির দড়ি। সেখানকার কাঠগুলো প্রায় পচে গেছে। হঠাৎ করে কাঠ ভেঙে গেলে লরেন সোজা বেসমেন্টের মধ্যে গিয়ে পড়ে এবং এড তাকে পাগলের মতো খোঁজা শুরু করে। বেসমেন্টের মধ্যে লরেন সেই মিউজিক টয় বক্সটা পায়। কোনো এক বৃদ্ধ মহিলার কান্নার শব্দ শোনা যাচ্ছে। মিউজিক টয়টা প্লে করে টর্চ লাইট দিয়ে পেছনে দেখার চেষ্টা করছে সেখানে কেউ আছে কিনা, এবং আবারও সে একই কথা বলে যাচ্ছে, সে আমাকে এই কাজটা করতে বাধ্য করেছে। আয়নায় দেখা যায় এক বৃদ্ধ মহিলা চাকু নিয়ে একটা মেয়েকে হত্যা করে বসে আছে এবং তার দিকে ঘাড় বাঁকা করে তাকিয়ে থাকে। পেছনে ফিরে তাকাতে কাউকে দেখা যায় না। যখন সে সামনের দিকে তাকায়, মুহূর্তের মধ্যেই আবার কেউ নেই। চারিপাশে লরেন টর্চ দিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করছে। নিশ্চুপভাবে সে একটু একটু করে আগাতে লাগছিল। হঠাৎ তার সামনে ঝুলন্ত দুটো পা দেখতে পায়। ভয়ে সে একটু একটু করে পিছনে ফিরে যাচ্ছে। এরপর আচমকা শরীরে এক নিঃশ্বাসে শক্তি সঞ্চয় করে সেখান থেকে দৌড় দিতে লাগছিল, কিন্তু পেছন থেকে কে যেন তার গলার লকেট ধরে তাকে টান দেয়। কোনো মতে সে নিজের জান বাঁচিয়ে উপরে চলে আসে এবং লকেটটা সেখানেই পড়ে থাকে। লরেন এখন সম্পূর্ণ ঘটনাটা বুঝে গেছে। চিৎকার করে বলছিল বাথশিবার একমাত্র টার্গেট হচ্ছে মায়েরা। সে মায়েদের পজেস করে তার বাচ্চাদেরকে হত্যা করে এবং সবার সামনে সে প্রকাশ করে ক্যারোলিনকে আগে থেকেই বাথশিবা ভর করে রেখেছে। কথাটা বলতেই ঘরের মধ্যে যত হোলি ক্রস লাগানো ছিল সবগুলো উল্টে যেতে লাগলো। ন্যান্সির একগুচ্ছ চুল বাতাসে ভাসছিল। কোনো এক অদৃশ্য শক্তি ন্যান্সির চুল ধরে উইন্ডোর মধ্যে ছুঁড়ে ফেলে দেয় এবং তাকে এদিক থেকে ওদিক টানা হ্যাচড়া শুরু করে। সেখানে উপস্থিত সবাই মিলে ন্যান্সিকে থামাতে পারছিল না। এক পর্যায়ে না পেরে ন্যান্সির চুল কেটে দেওয়া হয়। ড্রিউ এই সব কিছু রেকর্ড করছিল। এখন তারা যথাযথ প্রমাণ পেয়ে গেছে। এই সমস্ত প্রমাণ তারা ফাদার গর্ডনের কাছে জমা দিবে। সেদিনকার রাতটা তারা সেখানেই কাটায়। পরদিন ভোর হতে না হতেই তারা সবাই সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। সেখান থেকে যাওয়ার সময় লরেনের মনে হচ্ছে তাকে ঝিলপাড় থেকে কে যেন ডাক দিচ্ছে। ঝিলপাড়ে গেলে পানির মধ্যে তার মেয়ে জুডির প্রতিচ্ছবি দেখতে পায়। লরেনের বুঝতে আর 1 মিনিটও লাগলো না এটা বাথশিবার কাজ ছাড়া আর কারোই নয়। এটা ছিল বাথশিবার পক্ষ থেকে লরেনের জন্য একটা হুমকি। এর কারণ হচ্ছে লরেনের গলার লকেটটা সেই বেসমেন্টের মধ্যেই রয়ে গেছে এবং সেই লকেটের মধ্যে লরেনের একমাত্র মেয়ে জুডির ছবি রয়েছে। শয়তানের ফাঁদ খুবই ভয়ঙ্কর, কেননা এরা মানুষের খুব দুর্বল জায়গায় আঘাত দিয়ে বসে। লরেন ইমিডিয়েটলি তার বাড়িতে কল করে এবং তার শাশুড়িকে জিজ্ঞাসা করে জুডি কি তার ঘরের মধ্যে রয়েছে কিনা এমার্জেন্সি চেক করতে। সেখানে জানা যায় জুডি ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু এই সম্পূর্ণ ঘটনা সে এডকে খুলে বলে। পরবর্তীতে এড এবং লরেন এই সম্পূর্ণ ঘটনা ফাদারকে জানায়, এমনকি তাকে যথাযথ প্রমাণস্বরূপও দেখায়। কিন্তু ফাদার তাদের ওপর এক্সোরসিজম করতে চায় না। এর কারণ হচ্ছে তাদের ফ্যামিলিটা খ্রিস্টান ধর্মের না, তারা কোনো ধর্মেই বিশ্বাস করে না। তবুও এড এবং লরেন ফাদারকে অনেক রিকোয়েস্ট করে এবং তাকে জানিয়ে দিয়ে আসে যে তার কলের জন্য তারা অপেক্ষায় থাকবে। আজ রাতে বাইরে প্রচণ্ড বৃষ্টি। জুডির হঠাৎ করে মধ্যরাতে ঘুম ভেঙে যায়। জুডির দাদি তার রুমে ঘুমাচ্ছে। এড এবং লরেন এখনও অবধি ঘরে ফেরেনি। জুডি তার মা বাবাকে ডাকছিল কিন্তু কোনো সাড়া পায়নি। সেই অ্যান্টিক রুমটা সবসময় বন্ধ থাকে, কিন্তু কেন যেন আজ খোলা। বাইরে থেকেই রুমের ভেতরে তার বাবাকে ডাকছিল, কিন্তু রুমটার ভেতরে কেউ নেই। দেখা যায় অ্যানাবেল ডলটা কাচের বাক্সে নেই। জুডি ভয়ে তার রুমে যেতে লাগছিল, কিন্তু আস্তে আস্তে কোনো এক অজানা শক্তির দ্বারা সম্পূর্ণ জায়গাটা অন্ধকার হওয়া শুরু করে। শোনা যাচ্ছে রশিতে ঝুলে থাকা কোনো দেহের কর্কশ শব্দ। ভয়ে জুডি রিডিং রুমে গিয়ে পৌঁছায়। দরজাটা আটকে দিতেই বাহির থেকে কে যেন প্রচণ্ড জোরে দরজায় ধাক্কা দিচ্ছে। বাহির থেকে হঠাৎ করে শব্দ বন্ধ হয়ে যায়, কিন্তু এখন রুমের ভেতরটাও সম্পূর্ণ অন্ধকার হয়ে যাচ্ছে। পেছন থেকে চেয়ার নড়ার শব্দ হচ্ছে। ঘুরে তাকালে দেখতে পায় এক মহিলা অ্যানাবেল ডল নিয়ে বসে আছে এবং আচমকা
ডলটা জুডির দিকে তাকিয়ে বসে। সেখানে জুডি প্রচণ্ড চিৎকার দিয়ে ওঠে। পরবর্তীতে এড এবং লরেন বাড়িতে চলে আসে এবং সেই রুম থেকে জুডিকে বের করে। জুডি বলছিল অ্যানাবেল ডল মুক্ত হয়ে গেছে, কিন্তু এড গিয়ে চেক করলেই দেখতে পায় অ্যানাবেল ডলটা তার জায়গা মতোই আছে। অন্যদিকে রজার হোটেলে ফিরে গেলে সেখানে তার মেয়েদের থেকে শুনতে পায় তাদের মা ক্রিস্টিন এবং এপ্রিলকে নিয়ে কোথায় যেন চলে গেছে। সাথে সাথেই রজার এডকে কল করে এবং এই বিষয়গুলো তাকে জানায়। লরেন বুঝে যায় যে ক্যারোলিন তার 2 মেয়েকে নিয়ে গেছে তাদের হত্যা করার জন্য। এখন তাদের যেতে হবে সেই ফার্ম হাউসে, কিন্তু এড লরেনকে নিয়ে যেতে রাজি না। লরেন তার স্বামীকে জানায় এখন যদি এই কেসটা তারা সলভ না করে তাদের ফ্যামিলির মধ্যে বিরাট সমস্যা হয়ে যাবে, সেখানে তার বাধ্যতামূলক যেতে হবেই। এড এবং লরেন পুলিশ অফিসার ব্র্যাডকেও তাদের সাথে করে নিয়ে যায়। ভেতর থেকে গেটটা আটকানো। পুলিশ অফিসার গুলি করে গেটটা খোলার ব্যবস্থা করে। ভেতরে প্রবেশ করতেই বেসমেন্ট থেকে ধস্তাধস্তির শব্দ শুনতে পায় তারা। গিয়ে পৌঁছালে দেখতে পায় ক্যারোলিন এপ্রিলকে হত্যা করার চেষ্টা করছে। তার হাত থেকে ইমিডিয়েটলি সিজারটা নিয়ে নেওয়া হয়। তারা চাচ্ছিল তাকে চার্চে নিয়ে যাওয়ার জন্য। বাড়ির বাইরে নিয়ে যেতে না যেতেই তার শরীরে ফুসকা পড়া শুরু হয়। বাদশিবা চাচ্ছিল না তাকে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার জন্য। লরেন বুঝতে পারে যে তাকে কোনো মতেই বাড়ি থেকে দূরে রাখা যাবে না, না হয় সে মারা যাবে। অন্যদিকে ক্রিস্টিনকে গাড়িতে রাখা হয়, কিন্তু এপ্রিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই ড্রিউ এপ্রিলকে তন্ন তন্ন করে খুঁজছে এবং বেসমেন্টে চলছে ধস্তাধস্তি। উপস্থিত থাকা কেউই ক্যারোলিনের সাথে শক্তিতে পারছে না। ক্যারোলিন এক পর্যায়ে পুলিশ অফিসার ব্র্যাডের গালে কামড় দিয়ে বসে। গাল থেকে সম্পূর্ণ মাংস তুলে নেয় সে। কোনো মতে তারা সবাই মিলে ক্যারোলিনকে একটা চেয়ারের মধ্যে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে বেঁধে রাখে। তারা ভাবছিল ফাদার গর্ডনকে সেখানে নিয়ে আসবে, কিন্তু তার আসতে আসতে প্রচণ্ড সময় লেগে যাবে। কিন্তু তাদের হাতে সময় খুবই কম, তাই এড সেখানে ডিসিশন নেয় সেই এক্সোরসিজম করবে। লরেইন বাড়িতে থাকা বাইবেল নিয়ে আসে, পড়া শুরু করে দেয় ল্যাটিন ভাষায় এক একটা বাইবেলের ভার্স। ছেটানো হয় হোলি ওয়াটার তার শরীরে। ক্যারোলিন ভেতরে ভেতরে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করছিল। তার চিৎকারের সমস্ত আসবাবপত্র সহ নিচে পড়ে যাচ্ছিল। ফার্ম হাউসের বাইরে জড়ো হয় অগণিত কবুতর। আকাশ থেকে বৃষ্টির মতো মরা কবুতর পড়ছে। তারপরেও এড কোনোভাবে বিভ্রান্ত না হয়ে বাইবেল পড়া শুরু করে। এক পর্যায়ে ক্যারোলিনের রক্তবমি শুরু হয়। অন্যদিকে ড্রিউ এপ্রিলকে খুঁজে পায় তাদের ডাইনিং রুমের নিচে এবং আস্তে আস্তে নিচের পাটাতন ভাঙা শুরু করে। অন্যদিকে এড বাইবেল পড়েই যাচ্ছে, কিন্তু ক্যারোলিন হঠাৎ করে কেন যেন থেমে গেল। তার উপর যেন বাইবেলের কোনো প্রভাবই পড়ছে না। এর কারণ এখন সময় 3:07। চেয়ার সহ ক্যারোলিন হাওয়ায় ভাসতে লাগলো। ক্যারোলিনের ভেতরে থাকা সেই প্রেতাত্মাকে রজার রিকোয়েস্ট করছিল যেন সে তার দেহ ত্যাগ করে, কিন্তু ক্যারোলিন পৈশাচিক হাসি দিয়েই যাচ্ছে। এর উত্তরে ক্যারোলিনের ভেতরে থাকা প্রেতাত্মা তাদের উদ্দেশ্যে বলছিল, ক্যারোলিন মারা গেছে এবং এবার তোদের পালা। এপ্রিলকে খুঁজে পেয়ে ওপর থেকে ড্রিউ চিৎকার করে বলছিল এপ্রিলকে পেয়ে গেছি, যেটা ক্যারোলিন শুনে ফেলে। সেই সিজরটা নিয়ে ক্যারোলিন সেখান থেকে পালিয়ে যায়, চলে যায় এপ্রিলের কাছে। এডওয়ার্ড সেখানে বাথশিবার আসল রূপ দেখতে পায়। উপর থেকে লরেন ক্যারোলিনের মাথার উপর হাত দিয়ে তাকে ব্লেস করা শুরু করে এবং তার অতীতের কথা তাকে মনে করাতে থাকে। তার ফ্যামিলি নিয়ে যেই স্বপ্ন রয়েছে সেই স্বপ্নের কথা তাকে মনে করাতে থাকে এবং এক পর্যায়ে এপ্রিলের মুখের দিকে তাকিয়ে সে আস্তে আস্তে নর্মাল হতে থাকে। এরপর ক্যারোলিনের শরীরে ভোরের আলো পৌঁছায় এবং আস্তে আস্তে সে নিজের রূপে ফিরে আসে। মুভির শেষে এপ্রিল লরেনকে সেই লকেটটা ফিরিয়ে দেয়, যেই লকেটটা তার মেয়ে জুডি তাকে দিয়েছিল। তাছাড়া এড সেই কার্সড মিউজিক টয়টা তার মিউজিয়ামের মধ্যে রেখে দেয়। এই ছিল সত্য ঘটনা অবলম্বনে দি কনজিউরিং 2013 মুভিটি। যদিও এই মুভিটাতে অনেক ঘটনা পরিবর্তন করা হয়েছে, তবুও এটা সত্য ঘটনায় নির্মিত। তাছাড়া দি কনজিউরিং ইউনিভার্সে এটাই আমার সর্বপ্রথম মুভি এক্সপ্লেইন। এই কনজিউরিং ইউনিভার্সের মোট 8টি মুভি রয়েছে, তার মধ্যে প্রথম মুভিটি এক্সপ্লেইন করলাম। এই ভিডিওতে ভালো রেসপন্স পেলে অবশ্যই এর পরবর্তী মুভিগুলো আমার চ্যানেলে আনব, তো অবশ্যই ভিডিওতে সাপোর্ট করবেন। তাছাড়া ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনে গুঁতো দিতে কিন্তু ভুলবেন না
এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল সেট করতে কিন্তু ভুলবেন না। টিল দেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।